ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আজকে আমরা পড়ব বিশুদ্ধ অর্ধপরিবাহী সম্বন্ধে। আর বিগত ক্লাসগুলিতে আমরা জেনেছি যে বর্তমানে টেকনোলজিকে এত ডেভেলপমেন্ট করার পিছনে অর্ধপরিবাহীর গুরুত্ব কতটা বেশি, এবং পরিবাহী এবং অন্তরকের আমরা ব্যান্ড থিওরি জেনেছি, এবং সিলিকন এবং জার্মেনিয়ামকে আমরা বলি অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর। এবার সিলিকন এবং জার্মেনিয়ামকে আমরা কেন সেমিকন্ডাক্টর বলি তার অ্যাটমিক লেভেলে তোমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছিল। তো আজকে আমাদের মেন হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী সম্বন্ধে আমরা আলোচনা করব। তার আগে তোমরা তো জানো যে অর্ধপরিবাহী কি বা কেন, বা অর্ধপরিবাহীগুলোর এরূপ মানে অর্ধপরিবাহীগুলোর যে ওদের এরূপ ধর্ম দেখানোর কি কারণ, তাই তো? অর্ধপরিবাহী বলতে কি বোঝায়? যে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর থেকে কম কিন্তু অন্তরক থেকে বেশি। তো এই অর্ধপরিবাহীগুলো তাহলে এরকম ধর্ম কেন দেখাচ্ছে তার একদম সম্পূর্ণ অ্যাটমিক লেভেলে ব্যাখ্যা আমরা জেনেছি, সেটা ব্যান্ড থিওরি দিয়ে। সেজন্য বিগত ক্লাসগুলো দেখার পর এই ক্লাস দেখলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে। তো অর্ধপরিবাহী এই অর্ধপরিবাহীকে আমরা ভাগ করি দুটি ক্যাটাগরিতে। একটা বলে বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর সেকেন্ড বলা হয় অবিশুদ্ধ বা অশুদ্ধ অর্ধপরিবাহী। একটা পিওর, একটা ইমপিওর সেমিকন্ডাক্টর। এবারে বিশুদ্ধ অর্ধপরিবাহী কারা হয়? আমরা বলি যে পিওর সিলিকন আর পিওর জার্মেনিয়াম। পিওর সিলিকন এবং পিওর জার্মেনিয়াম হলো আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবং অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আবার আমরা দুটি ভাগে ভাগ করি। একটা বলা হয় এন টাইপ, একটাকে আমরা বলি যে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর আরেকটাকে বলি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং দুটি মিলিয়ে তৈরি হয় পিএন জাংশন ডায়োড। এই ডায়োড সম্বন্ধে জাস্ট সামান্য কথা বলেছিলাম তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে। তো অর্ধপরিবাহী দু প্রকার, একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, একটা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী হয় পিওর সিলিকন, মানে যার মধ্যে কোনো অপদ্রব্য মেশানো থাকবে না। পিওর সিলিকন এবং পিওর জার্মেনিয়াম আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবং আবার অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা ভাগ করি দুটি ভাগে, একটা এন টাইপ, একটা পি টাইপ। এন টাইপ মানে নেগেটিভ আর পি টাইপ মানে হচ্ছে পজিটিভ। এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা নেক্সট ক্লাসে করব, কিন্তু আজকে আমাদের মেন টার্গেট হলো এই বিশুদ্ধ অর্ধপরিবাহী সম্বন্ধে আমরা জানবো, নেক্সট ক্লাসে জানবো এটা। কিন্তু আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে করব আলোচনা। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বললাম? পিওর সিলিকন এবং পিওর জার্মেনিয়াম। বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। কারা হয়? এটা হয় সিলিকন। সিলিকন কত হয়? 14। তাহলে এর যদি করি ভাঙলে কত হবে? 1:2, 2:2, 1:2, 2:2, 2p6, 3:2 আর 3p2। তাহলে এদের ভ্যালেন্স সেলে মানে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কতগুলো আছে? 4টি। আবার জার্মেনিয়াম এটা হয় 32। এটা কি হবে? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d10, 4:2, 4p2। 6, 2, 10, 4, 14, এখানে 6, 10, 18, 10, 28, 30, 2, 32।
তাই তো? তাহলে এটা হলো জার্মেনিয়ামের তার কনফিগারেশন। আর দেখো এই যে জার্মেনিয়াম এরও তার ভ্যালেন্স শেল মানে তার সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে 4টি, এখানেও 4টি, এখানেও 4টি ইলেকট্রন রয়েছে। যে অ্যাকচুয়ালি দেখো তাহলে সিলিকনও বাইরে 4টি ইলেকট্রন, জার্মেনিয়ামও বাইরে 4টি ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি যে জার্মেনিয়াম এবং সিলিকন এরা হচ্ছে টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট, এবং এগুলো সবাই হচ্ছে আমাদের পর্যায় সারণীর 14 নাম্বার গ্রুপে আছে। মানে অ্যাকচুয়ালি এগুলো সবাই হচ্ছে আমাদের কার্বন পরিবারের সমমৌল, তাই তো? যে এরা সবাই হচ্ছে আছে আমাদের পর্যায় সারণীর 14 নাম্বার গ্রুপে, তাহলে সিলিকন এবং জার্মেনিয়াম। এবং যেহেতু এরা সবাই আছে 14 নাম্বার গ্রুপে, তাহলে এই সব এলিমেন্টগুলো যখন কেলাস তৈরি করে তখন একে অপরের সঙ্গে সমযোজী যৌগ গঠন করে ওরা একটা স্টেবিলিটি লাভ করে। যে কোনো একটা সিলিকন বলি বা একটা জার্মেনিয়াম বলি, এরা যখন ক্রিস্টাল তৈরি করে, এবং আমি কি বললাম, এবং আমি বললাম যে বিশুদ্ধ বিশুদ্ধ অর্ধপরিবাহী, মানে বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে যে ওর মধ্যে সিলিকন ছাড়া আর কেউ নাই। তাহলে প্রত্যেকটা সিলিকন মানে কি, তাহলে ওদের তড়িৎ ঋণাত্মকতা প্রায় একই। আমরা কি জানি, যদি একটা হয় উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল বা একটা হয় তড়িৎ ধনাত্মক মৌল, বা দুটি এলিমেন্টের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি অনেক বেশি হয়, তাহলেই কিন্তু ওদের মধ্যে আয়নিক বন্ড মানে আয়নীয় যৌগ হতে পারে। কিন্তু যেহেতু এখানে আমি কি বললাম যে একদম সম্পূর্ণ পিওর সিলিকন বা পিওর জার্মেনিয়াম, তাহলে ওর মধ্যে শুধুমাত্র আছে সিলিকন বা শুধু আছে জার্মেনিয়াম, তাহলে আমি যে পেলাম ক্রিস্টালটা তাহলে শুধুমাত্র সিলিকন দিয়েই তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকটা সিলিকন মিলেই ওরা একটা ক্রিস্টাল তৈরি করেছে। তার মানে ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একদমই নাই। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যদি পার্থক্য একদমই না থাকে, তাহলে ওদের মধ্যে কোন বন্ডিং সৃষ্টি হবে? সেখানে অবশ্যই আমাদের কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি হবে, মানে আয়নীয় বন্ধন সৃষ্টি হবে, তাই তো? তাহলে সিলিকন বা জার্মেনিয়াম যখন থাকবে কেলাস আকারে, তখন ওই একটা সিলিকন তার পার্শ্ববর্তী সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থেকে একটা স্টেবিলিটি লাভ করবে। মানে তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কি চাই, আমরা অষ্টপূর্তি করব। যেহেতু সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, ওদের বাইরে কটা আছে ইলেকট্রন? 4টা, তাহলে 4টি ইলেকট্রন আছে, মানে কি 4টি ইলেকট্রন দরকার। সেই জন্য এই সিলিকন এবং জার্মেনিয়াম যখনই একদম পিওর একটা ক্রিস্টাল তৈরি করবে, তখনই একটা সিলিকন বা জার্মেনিয়াম তার চারিপাশে প্রত্যেকটাকে সিলিকন বা জার্মেনিয়ামের সঙ্গে ওরা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার পর ওরা অষ্টপূর্তি করবে, এবং ফলে ওরা একটা স্টেবিলিটি লাভ করবে, মানে সুস্থির হবে, এবং সেখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না। তাহলে এবার আমরা দেখবো যে একটা সিলিকন বা একটা জার্মেনিয়াম ওরা কি করে বন্ডিং করে একটা ক্রিস্টাল তৈরি করে। তাহলে এবার আমরা কি দেখবো, তাহলে এগুলো সব তোমরা নোট করবে। তাহলে সিলিকন এবং জার্মেনিয়াম, তাহলে এদের মধ্যে মেন সিমিলারিটি কি, যে দুটাই কিন্তু যে টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট, মানে দুটোরই কিন্তু বাইরে 4টা আছে ইলেকট্রন, ঠিক আছে? এবার আমরা দেখবো যে সিলিকন বা জার্মেনিয়াম ওটা কি করে ক্রিস্টাল তৈরি করে থাকে। ক্রিস্টাল দেখো, তাহলে এগুলো সব হচ্ছে সিলিকনের অ্যাটম। তাহলে প্রত্যেকটা সিলিকনের তার বাইরের কক্ষপথে ইলেকট্রন রয়েছে 4টি, তাহলে প্রত্যেকের 4টা করে ইলেকট্রন রয়েছে। এগুলো ডটেড লাইনগুলো কিন্তু ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি ডটগুলো হচ্ছে ইলেকট্রন। এই তাহলে এবার এই প্রত্যেকটা সিলিকনের বাইরে 4টা আছে ইলেকট্রন, তাহলে অষ্টপূর্তি করার জন্য ওদের আরও 4টা ইলেকট্রন লাগবে। ফলে যে কোনো একটি সিলিকন অ্যাটম তার পার্শ্ববর্তী
চারটি সিলিকন অ্যাটমের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। মানে একটি ইলেকট্রন তার পার্শ্ববর্তী চারটি সিলিকন অ্যাটমের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে এবং ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে ওরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। যেমন যে এই যে এদের মধ্যে হবে ইলেকট্রন শেয়ার, তাহলে এখানে একটা হলো সমযোজী বন্ডিং। এবার এই সিলিকন দিল একটা, এও দিল একটা, তাহলে এদের মধ্যে হলো বন্ডিং। এই সিলিকন একটা, ও দিল একটা, তাহলে এদের মধ্যে বন্ডিং। আবার সেম যে এই সিলিকন একটা, ও দিল একটা, তাহলে এর মধ্যে হলো বন্ডিং। তাহলে দেখো, তাহলে এই একটা সিলিকন ওর আছে কটা, ওর তো চারটা ছিলই, এবং তার পার্শ্ববর্তী চারটা সিলিকন অ্যাটমের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হলো। তাহলে এখন তাহলে এই একটা মাত্র সিলিকন অ্যাটমের তাহলে এবার তাহলে ইলেকট্রন কত হলো, তার বাইরে কক্ষপথে 8টা, এই এর নিজের 4টা প্লাস সমযোজী বন্ধনে অংশগ্রহণ করা আরও 4টা। এবার শুধু ওই না তো, এবার এই সিলিকনও কি তার পার্শ্ববর্তী 4টার সঙ্গে বন্ডিং করবে। এ তো এর সঙ্গে বন্ডিং করে নিয়েছে, একটা বন্ড হবে এর সঙ্গে, একটা এর সঙ্গে বন্ড। এ আবার তার পাশে যদি থাকে, পাশে সঙ্গে বন্ড করছে, এ ওইভাবে করছে বন্ড। তার মানে এই এক একটা সিলিকন অ্যাটম তার পার্শ্ববর্তী 4টি সিলিকন অ্যাটমের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থির অবস্থায় থাকে। এবং এই টোটাল ঘটনা কিন্তু হচ্ছে 0 কেলভিন তাপমাত্রায়। তোমাদের মনে রাখতে হবে এই সমগ্র ঘটনা হচ্ছে যে 0 কেলভিন তাপমাত্রা, রুম টেম্পারেচারে না। রুম টেম্পারেচার হলে কি হবে সেটাও দেখাবো আজকে, যে এটা 0 কেলভিন টেম্পারেচার বা -273 ডিগ্রি সেলসিয়াস। এই টোটাল ঘটনা হচ্ছে 0 কেলভিন তাপমাত্রায়। তাহলে দেখো, তাহলে 0 কেলভিন তাপমাত্রা মানে এখানে কত তাপমাত্রা, -273 ডিগ্রি সেলসিয়াস, মানে একদম পরম তাপমাত্রা। মানে এর চেয়ে আর কম তাপমাত্রা পাওয়া সম্ভব না আমাদের মহাবিশ্বে, তাই তো। তাই 0 কেলভিন তাপমাত্রা হওয়া মানে সবচেয়ে কম তাপমাত্রায়। তাহলে সবচেয়ে কম তাপমাত্রায় থাকার জন্য তাহলে প্রত্যেকটা অ্যাটমের যে আছে ইলেকট্রন, তার মধ্যে কোনো থার্মাল এনার্জি নাই, কোনো তাপমাত্রা নাই, কারণ সব থেকে আমাদের মহাবিশ্বের কম তাপমাত্রা এটা করছে। তাহলে কম তাপমাত্রা হওয়ার জন্য প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে নিজস্ব কোনো থার্মাল এনার্জি নাই, ফলে এখানে বন্ড ভাঙার কোনো চান্স নাই। ফলে 0 কেলভিন তাপমাত্রায় এক একটা সিলিকন তার পার্শ্ববর্তী 4টা সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থেকে ওরা একটা স্টেবিলিটি লাভ করে। তাহলে এই অবস্থায় কেউ কোনো বন্ড ভাঙার কোনো সাহস পায়নি, কেন, ওর মধ্যে কোনো শক্তিই নাই। ফলে এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই। এবং তোমরা জানো যে যদি কোনো একটা পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকলে কি সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, তবে ওই সাবস্টেন্স সেক্ষেত্রে পরিবাহী হিসাবে আচরণ করে। যেহেতু 0 কেলভিন তাপমাত্রায় এই সিলিকন কেলাসের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, সেহেতু এখানে কোনো চার্জ ক্যারিয়ার মানে কোনো আদান বাহক নাই। ফলে এই পিওর যে সিলিকনের কেলাসটি 0 কেলভিন তাপমাত্রায় কোনো তড়িৎ পরিবহন করবে না। ফলে এই 0 কেলভিন তাপমাত্রায় এই সিলিকন কেলাসটা একদম সম্পূর্ণ অন্তরক পদার্থের মতো আচরণ করবে। তাহলে কি লিখবে যে অবশ্যই সেটা হচ্ছে বিশুদ্ধ। এই বিশুদ্ধ অর্ধপরিবাহী 0 কেলভিন তাপমাত্রায় অন্তরকের ন্যায় আচরণ করে। কেন, কারণ 0 কেলভিন তাপমাত্রায় এই পিওর যে সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, কোনো চার্জ ক্যারিয়ার নাই, ফলে সেখানে এরা কোনো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। ফলে 0 কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে। তোমাদের এটা পরীক্ষায় আসে যে বিশুদ্ধ অর্ধপরিবাহী 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস মানে পরম শূন্য তাপমাত্রায় এই বিশুদ্ধ অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে। কেন, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, ফলে কেউ এখানে চার্জ ফ্লোতে অংশগ্রহণ করবে না। কে আছে, চার্জ ফ্লো কে করে, ইলেকট্রন করে। তো মেন ইলেকট্রন ফ্লো করা মানে কি, চার্জ ফ্লো হওয়া মানে তো কারেন্ট ফ্লো করা। তাহলে 0 কেলভিনে কোনো তো ফ্রি ইলেকট্রনই নাই। কেন, কোনো
শক্তি নাই বন্ডিং ভাঙার, ফলে কোনো ফ্রি ইলেকট্রন নাই, কোনো চার্জ নাই, ফলে এই 0 কেলভিন তাপমাত্রায় এই পিওর সিলিকন বা পিওর জার্মেনিয়ামের কেলাস কোনো তড়িৎ পরিবহন করবে না, ফলে এই অন্তরকের মতো আচরণ করবে। তাহলে এটাকে যদি আমরা দেখি যে ব্যান্ড থিওরি দিয়ে, তাহলে কী হবে? ব্যান্ড থিওরি দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহী বা অ্যাকচুয়ালি অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা ব্যান্ড থিওরি থেকে আমরা কি পেয়েছি? উপরে আছে আমাদের সিবি মানে কন্ডাকশন ব্যান্ড মানে পরিবহন পট্টি, নিচে আছে ভিবি মানে ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে যোজ্যতা পট্টি, এবং এই দুটি পটির মধ্যে যে শক্তির যে পার্থক্য তাকেই আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তির অঞ্চল, এবং এখানে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে বলো, তাহলে তাহলে দেখেন লিখছি ভিবি, তাহলে বলো, তাহলে এই 0 কেলভিন তাপমাত্রায় এক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন আছে? কোনো ইলেকট্রন নাই। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন কোথায় আছে? ওর ভ্যালেন্স সেলে আছে, তাই প্রত্যেকটা ইলেকট্রন রয়েছে তার ভ্যালেন্স সেলে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন রয়েছে তার ভ্যালেন্স সেলে। কিন্তু যেহেতু এর কি তাপমাত্রা আবার 0 কেলভিন, ফলে কোনো ইলেকট্রন ভিবি থেকে সিবিতে জাম্প করতে পারছে না। কেন? তাপমাত্রা কত? 0 কেলভিন, সব থেকে কম তাপমাত্রা। তাহলে এর মধ্যে কোনো থার্মাল এনার্জি নাই, ফলে এইসব ইলেকট্রনের মধ্যে কোনো এক্সাইট মানে এরা কেউ এক্সাইট না করে, কেউ উত্তেজিত না, ফলে কি এরা ভিবি থেকে সিবিতে জাম্প করতে পারছে না। এবং তোমরা জানো এই যে এই এনার্জি গ্যাপ মানে এই ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা কত হয়? এটা হয় 1.1 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন অ্যাটম, তোমাদের এটা বলা হয়েছে। এবং এই এনার্জি গ্যাপটাই হয় 0.67 ইলেকট্রন ভোল্ট, এটা আমাদের জার্মেনিয়াম অ্যাটমের ক্ষেত্রে। তাহলে 0 কেলভিন তাপমাত্রায় প্রত্যেকটা কেলাস, সেটা সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, তাহলে প্রত্যেকটা কেলাসের কি ওদের ফ্রি ইলেকট্রনগুলো সবাই আছে কোথায়? সবাই ভ্যালেন্স সেলে আছে, সবাই ভ্যালেন্স সেলে অষ্টপূর্তি করে আছে, ফলে কোনো তাপমাত্রা নাই, কোনো থার্মাল এনার্জি নাই, ফলে কোনো ইলেকট্রন এই পোটেনশিয়াল ব্যারিয়ার এই বিভব প্রাচীরটা কি অতিক্রম করে সিবিতে যেতে পারেনি। তার মানে সিবিতে ইলেকট্রন যায়নি মানে কি? তার মানে ইলেকট্রন কোনো ফ্রি নাই, ফলে এক্ষেত্রে কোনো ইলেকট্রন সিবিতে না থাকার জন্য বা ভিবি থেকে কোনো ইলেকট্রন সিবিতে না যাওয়ার জন্য, মানে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন না থাকার জন্য কোনো ফ্রি ইলেকট্রন নাই, ফলে এরা কোনো তড়িৎ পরিবহন করবে না। বোঝা গেল? কিন্তু এবার এই ঘটনাটাই আমরা করব আমাদের রুম টেম্পারেচার, মানে রুম টেম্পারেচার মানে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস বা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন বা 300 কেলভিন। তাহলে এই ঘটনাটাই আমরা এবার করবো কোথায়? এবার কিন্তু 0 কেলভিনে হয়েছিল, এটা কিন্তু 0 কেলভিন, তোমরা এটাকে 0 কেলভিন হিসাবে নোট করবে। এবার আমরা কি করব? এবার আমরা করবো হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার। এটা কিন্তু সব থেকে মেন ইম্পর্টেন্ট লাইন, যে বিশুদ্ধ অর্ধপরিবাহী 0 কেলভিন তাপমাত্রায় অন্তরকের মতো আচরণ করে, কারণ এই তাপমাত্রায় কেউ বন্ড ভাঙে না, কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, কোনো ইলেকট্রন ভিবি থেকে সিবিতে জাম্প করতে পারে না, ফলে কোনো আধান বাহক থাকে না। ক্লিয়ার? এবার আমরা করব কি? আমাদের রুম টেম্পারেচার, যে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচার পেয়ে গেছে, তাহলে ভাবো ছিল কত? ছিল -273 ডিগ্রি সেলসিয়াস, এখানে ছিল, তাহলে এখান থেকে কতটা ইনক্রিজ করলো? হলো তো 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভাবো যে -273 থেকে 273 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হলো, আবার ফের 0 থেকে হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এতটা পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করেছে। তাহলে এবার এই টেম্পারেচারে কি হবে? যখনই রুম টেম্পারেচার নিয়ে আসবে এই সিলিকন ক্রিস্টালকেই, তখনই ঘটবে যে এই সিলিকন অ্যাটমগুলোর মধ্যে কোনো অ্যাটমের বন্ডিং ওরা ভেঙে যাবে। কেন? যখনই নিয়ে আসলাম আমাদের রুম টেম্পারেচার মানে -273 ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক বেশি টেম্পারেচার, রুম টেম্পারেচারটাই, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রন কি করবে? সেখানে থার্মাল এনার্জি গেইন করবে। ফলে থার্মাল এনার্জি গেইন করার জন্য কিছু কিছু সিলিকন অ্যাটমের বন্ডিং ভেঙে গিয়ে কিছু ইলেকট্রন হয়ে যাবে ফ্রি। কেমন? দেখে নাও যে অ্যাকচুয়ালি তাহলে কি, তাহলে এই টোটাল ক্রিস্টাল এখন আছে কোথায়? আমাদের রুম টেম্পারেচার। তাহলে এরা এবার থার্মাল এনার্জি গেইন করেছে,
তা যখনই গেন করলো তখনই এই বন্ডিং গেল ভেঙে, যখনই বন্ডিং ভেঙে গেল তার মানে কি বন্ডিং ভেঙে গেলে তখন এই ইলেকট্রন হয়ে গেল ফ্রি। তাহলে তুমি ধরো যে এটাকে আমাদের সে ফ্রি ফ্রি ইলেকট্রন। এবার যখনই এই ইলেকট্রন হয়ে গেল ফ্রি তার মানে কি, আরে বন্ডিং তো ভাঙা আছে, বন্ডিংটা ভাঙা আছে, যখন ইলেকট্রন ফ্রি হয়ে গেল তাহলে কি ইলেকট্রন ফ্রি হওয়া মানে কি, এখানে ইলেকট্রন ছিল, এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, তাহলে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এখানে কে সৃষ্টি করবে, তাহলে এখানে সৃষ্টি করবে একটা করবে ভ্যাকেন্সি, একটা ভ্যাকেন্সি সৃষ্টি করবে। এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিকেই আমরা বলি হোলস বা একটা গর্তের সৃষ্টি করলো। আমি তোমাদের প্রথম ক্লাস কি সেকেন্ড ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে অর্ধপরিবাহীতে বা আমাদের সেমিকন্ডাক্টরে আদান বাহক হিসাবে কাজ করে দুইজন, একটা আছে সিলিকন, একটা হচ্ছে ইলেকট্রনস, একটা আছে হোলস। এবং ইলেকট্রনস কিভাবে কাজ করে তোমরা সেটা তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি তোমরা চ্যাপ্টারেই পড়েছো, কিন্তু অর্ধপরিবাহীতে ব্যাপার আলাদা। এই অর্ধপরিবাহীতে চার্জ ক্যারিয়ার মানে আদান বাহক হিসাবে বা তড়িৎ ফ্লো করার ক্ষেত্রে দুজন ভূমিকা গ্রহণ করে, একটা আছে ইলেকট্রনসগুলো প্লাস হচ্ছে হোলসগুলো। তাহলে হোলস মানে কি, তাহলে হোলস বলতে পারছি জাস্ট একটা গর্ত, যে যদি আমি এই ক্রিস্টালকে রুম টেম্পারেচারে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কিছু কিছু অ্যাটম বন্ডিং ভাঙবে, ফলে কি বন্ডিং ভেঙে কিছু ইলেকট্রন হয়ে গেল ফ্রি। আরে ইলেকট্রন ফ্রি হলো মানে কি, ইলেকট্রন ফ্রি হলো মানে কি, ইলেকট্রন ফ্রি হওয়া মানে কি, তার মানে এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাওয়া, তাহলে ইলেকট্রন এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়া মানে তাহলে এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে যাওয়া। এবং তোমরা কি জানো, এবং তোমরা জানো যে যদি কোনো অ্যাটম যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি হয় নেগেটিভ চার্জ, আর ইলেকট্রন বর্জন করলে হয় পজিটিভ চার্জ। তার মানে এই যে যেখানে হোলস তৈরি হলো, যেখানে হোল তৈরি হলো মানে যেখানে গর্ত তৈরি হলো, তাহলে এই গর্ত মানে কি বোঝাচ্ছে, তাহলে এখানে একটা প্লাস চার্জ গেইন করেছে। তার মানে কি, তার মানে যে আগে যখন একে রুম টেম্পারেচারে নিয়ে আসিনি, যখন একে রুম টেম্পারেচারে নিয়ে আসিনি তখন এই টোটাল ক্রিস্টালের মধ্যে কেউ বন্ড ভাঙেনি। তার মানে টোটাল ক্রিস্টালে কেউ প্লাসও নাই কেউ মাইনাসও নাই। তাহলে এই বন্ডিং ভাঙার আগে বা এই 0 কেলভিন টেম্পারেচারে এই টোটাল ক্রিস্টাল কি ছিল, নিস্তড়িত ছিল, নিউট্রাল। কিন্তু যখন একে রুম টেম্পারেচার নিয়ে আসলাম তখন কি দেখবো যে কিছু কিছু সিলিকন অ্যাটমের বন্ডিং ভেঙে যাবে, ফলে বন্ডিং ভেঙে যাওয়ার জন্য যে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, তার মানে এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে কোথাও গেল, তাহলে যেখানে গেল বা যেই অঞ্চলে গেল তাহলে কি সেই অঞ্চলে একটা নেগেটিভ চার্জ গেইন করালো, আর যেখান থেকে গেল তাহলে কি সেখানে একটা পজিটিভ চার্জ গেইন করালো। তাহলে তার মানে এখান থেকে বন্ডিং ভেঙে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে মানে কি, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, মানে ঘাটতি হয়েছে। তাহলে এখানে ঘাটতি মানে এখানে প্লাস চার্জ, আর যেই অঞ্চলে গেল ওখানে কি ইলেকট্রনের আধিক্য ঘটালো, তাহলে ওখানে নেগেটিভ চার্জ সৃষ্টি করলো। তার মানে বন্ডিং ভাঙার আগে বিশুদ্ধ অর্ধপরিবাহীর টোটাল ক্রিস্টাল থাকে হচ্ছে নিস্তড়িত মানে নিউট্রাল, কিন্তু যখনই নিয়ে আসবে রুম টেম্পারেচারে তখনই বন্ডিং ভাঙবে, ভেঙে কিছু ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে, ফলে যেখান থেকে বাড়ালো তাহলে সেখানে ঘাটতি করালো, তাহলে সেখানে হবে প্লাস চার্জ, আর যেখানে গেল সেখানে ইলেকট্রনের আধিক্য করলেও তাহলে সেখানে হবে মাইনাস চার্জ। তাহলে বন্ডিং ভাঙার পর আমরা দেখব যে এই সমগ্র ক্রিস্টালের কিছু কিছু অঞ্চলে যে প্লাস চার্জ গেইন করাবে আর কিছু কিছু অঞ্চলে নেগেটিভ চার্জ গেইন করাবে। কিন্তু বন্ডিং ভাঙার আগে এই টোটাল সিস্টেমের চার্জ ছিল হচ্ছে 0 মানে নিউট্রাল, কিন্তু বন্ডিং ভাঙার পর সামান্য অঞ্চলে কিছু অঞ্চলে কী হবে প্লাস চার্জ, কোথাও মাইনাস চার্জ গেইন করাবে। এবার একটা ডেটা আছে, সেটা হচ্ছে আমাদের এই রুম টেম্পারেচারে যদি নিয়ে আসি একটা সিলিকন ক্রিস্টালকে, তাহলে সেখান থেকে দেখা যায় যে 10 পাওয়ার 30 মানে এতটি অ্যাটমস, তাহলে এতটি অ্যাটমসের মধ্যে মাত্র একটি অ্যাটমসের বন্ড ভাঙে, মাত্র একটি অ্যাটমস এর বন্ড ভেঙে যায়, বন্ড ভাঙে। তার মানে কি এমন না যে সবার বন্ড ভাঙে না, তাই সবার বন্ড ভাঙলে তো এত সংখ্যক ফ্রি ইলেকট্রন পেয়ে যাব, তাহলে তো সেই অর্ধপরিবাহিত সেই পরিবাহীর মতনই করবে আচরণ, কিন্তু না, কারণ এখানে অর্ধপরিবাহী, তার মানে এখানে কিন্তু যে ফ্রি ইলেকট্রন আছে কিন্তু পরিবাহীর মতো এত বেশি না, আবার অন্তরকের মতো একদমই যে নাই সেটাও না, তাহলে ওদের মাঝামাঝি। তার মানে কি যে রুম টেম্পারেচার নিয়ে আসলে কিছু বন্ড ভেঙে যায় প্রায়
10^30 অ্যাটমসের মধ্যে মাত্র একটি অ্যাটমের বন্ড ভাঙে, তাহলে কি, তাহলে মাত্র একটি আমরা ফ্রি চার্জ পেয়ে যাই। এবং টোটাল যে ক্রিস্টাল, ওই টোটাল ক্রিস্টাল মানে তো 10^30 অ্যাটমস নাই, প্রচুর প্রচুর আছে, প্রচুর। মানে এখানে কি, এখানে শুধু তো 1 মোল নাই, এখানে প্রচুর মোল আছে। এবং 1 মোল মানে কি 10^23 রেঞ্জ, তাহলে এখানে প্রচুর আছে অ্যাটমস। তার মানে শুধু তো এতগুলো অ্যাটম নাই, এর চেয়েও আরও প্রায় 10 গুণ বা 20 গুণ বা 30 গুণ 50 গুণ 100 গুণ এখানে অ্যাটমস আছে। তাহলে ভাবো, তাহলে কতগুলো, তাহলে আমরা ফ্রি চার্জ পাবো। একটা না কিন্তু, কেন, শুধু তো এতগুলো তো অ্যাটমস না, আরও প্রচুর আছে অ্যাটম। তাহলে ওখান থেকেও কিছু কিছু বন্ড ভেঙে কিছু ইলেকট্রন ফ্রি হচ্ছে। তাহলে আমরা প্রায় যে কিছু সংখ্যক আমরা এখানে ফ্রি চার্জ পেয়ে যাই, কিন্তু পরিবাহীর মতন না। তাহলে কি, এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ক্রিস্টালকে আমাদের যদি রাখি রুম টেম্পারেচার, তাহলে কিছু সংখ্যক কি বন্ডিং ভেঙে যায়, ফলে আমরা কিছু ফ্রি ইলেকট্রন পাই, যারাই চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করে। ফলেই তো কি, ও আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী, তাই তো। তাহলে এই সিলিকন ক্রিস্টালটাই আমাদের রুম টেম্পারেচারে কিন্তু পরিবাহীর মতন আচরণ করে। কেন, সেখানে কিন্তু বন্ডিং ভেঙে ফ্রি ইলেকট্রন থাকে, কিন্তু তাহলে এখানে কিন্তু চার্জ ক্যারিয়ার থাকে, ফলে কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করে। এবার এটাকেই আমরা কিসে বুঝবো? এটাকে আমরা বুঝবো হচ্ছে এনার্জি ব্যান্ড থেকে। এনার্জি ব্যান্ড, এটা কি আছে? এটা আছে সিবি পরিবহন পটি, নিচে আছে ভিবি মানে যোজ্যতা পটি, এবং এদের মধ্যে যে এনার্জি গ্যাপ তাকেই আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে আগে যখন আমি রুম টেম্পারেচার দেইনি, সেই সময় প্রত্যেকটা ইলেকট্রন ছিল কোথায়? এই ছিল ভিবিতে, ভ্যালেন্স ব্যান্ডে ছিল, সবাই ছিল ভ্যালেন্স ব্যান্ডে। এবার যখনই এরা রুম টেম্পারেচার পেল, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন এবার থার্মাল এনার্জি গেইন করলো, ফলে এবার এই ইলেকট্রন জাম্প করে যাচ্ছে কোথায়? সব যাচ্ছে সিবিতে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন সিবিতে যাওয়া মানে এই ভ্যালেন্স ব্যান্ডে একটা ফাঁকা স্থান, মানে হোল সৃষ্টি হওয়া, মানে কি, মানে একটা প্লাস চার্জ জেনারেট করা। আবার এই ইলেকট্রন এখানে মুভ করলো, তাহলে আবার সেম এখানেও একটা ফাঁকা জায়গা, মানে একটা ঘাটতি, মানে প্লাস স্থান সৃষ্টি হলো, যাকেই বলি হোলস। আবার সেম এখান থেকে ইলেকট্রন এখানে ফ্রি হলো, তার এখানে হোলস করা সৃষ্টি হলো, আবার একটা হোলস, আবার এখানে গেল, তাহলে এখানে আবার হোলস সৃষ্টি হলো, তাই তো। তার মানে যে এই সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে এবার এনার্জি ব্যান্ডে এই ঘটনা ঘটছে। যখনই নিয়ে আসলাম আমাদের রুম টেম্পারেচার, তার মানে কি ভ্যালেন্স ব্যান্ডে থাকা ওই ইলেকট্রনগুলো থার্মাল এনার্জি পেলো, ফলে কি ওই যে পোটেনশিয়াল ব্যারিয়ার, ওই 1.1 ইলেকট্রন ভোল্ট সিলিকনের ক্ষেত্রে, বা জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.67 ইলেকট্রন ভোল্ট, সেই ব্যারিয়ার কি অতিক্রম করে এখানে চলে গেল। তার মানে কি, তাহলে এবার রুম টেম্পারেচারে এই ইলেকট্রন শিবিরে যাওয়া মানে এখন এই ইলেকট্রন কি হয়ে গেল ফ্রি, যারাই এবার এক্ষেত্রে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। এবং তার জন্য এই ভ্যালেন্স ব্যান্ডে কে সৃষ্টি হলো? সেই ফাঁকা স্থান বা গর্ত, এদেরকে আমরা কি বলবো? যে হোলস। তাহলে এবার দেখো যে সিবিতে কটা ইলেকট্রন ফ্রি হলো, বা ফ্রি ইলেকট্রন সংখ্যা কতগুলো? 4টা, 1টা 2টা 3টা 4টা। তাই 4টা ইলেকট্রন ফ্রি হওয়ার জন্য তাহলে ভ্যালেন্স ব্যান্ডে তাহলে হোলস সৃষ্টি হলো কটা? 4টাই, 1টা 2টা 3টা 4টা, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যতগুলো পাবো ফ্রি ইলেকট্রন, ততগুলো আমরা কি পাবো? হোলস। তোমাদের এটাও পরীক্ষায় আসে যে অ্যাকচুয়ালি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে থার্মাল এনার্জি গেইন করার জন্য বন্ডিং ভেঙে যতগুলো ইলেকট্রন ফ্রি হবে, তার মানে কি তত সংখ্যক ঘাটতি হচ্ছে। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যতগুলো পাবো ফ্রি ইলেকট্রন, ততগুলো ঘাটতি, মানে ততগুলো হোলস, মানে ততগুলো প্লাস আমরা পাবো। তার মানে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন ফ্রি হবে, তাহলে সেম সংখ্যক আমরা ভ্যালেন্স ব্যান্ডে আমরা পাবো হোলস, মানে আমরা প্লাস আমরা অংশগুলো পাবো। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে হোলস এবং ইলেকট্রনের সংখ্যা কিন্তু সেম, যেটা
অবিশুদ্ধ মানে পি টাইপ এবং এন টাইপের ক্ষেত্রে কিন্তু হবে না। আবার বলছি, ওটা তোমার পড়বে নেক্সট দিন, যে অ্যাকচুয়ালি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রেই কিন্তু একমাত্র ইলেকট্রন এবং হোলসের সংখ্যা সমান, কিন্তু অবিশুদ্ধ হলে কিন্তু ওটা সমান হয় না। তার কারণ তোমরা জানবে। তাহলে বোঝা গেল। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এখানে হোলস কি করছে? হোলস বলতে কি বোঝায়? কিছুই না, জাস্ট ইলেকট্রন চলে যাওয়া, মানে ওখানে একটা ফাঁকা স্থান সৃষ্টি হওয়া মানেই গর্ত, মানেই হোলস। তার মানে ওখানে ইলেকট্রনের ঘাটতি, মানে আমরা প্লাস চার্জ। তাহলে হোলসকে আমরা সাধারণত কি লিখি? যে প্লাস ই, যেমন ইলেকট্রনকে মাইনাস ই চার্জ, তেমন হোলস মানে হচ্ছে প্লাস ই, মানে ঘাটতি বোঝাচ্ছে। এবং এখানে হোলস যেমন যেমন তোমরা এখানে দেখতে পেলে যে ইলেকট্রন এবং হোলস, তার মানে কি ওরা যেমন বিভাজিত হয়ে যাচ্ছে, ঠিক তেমন কিন্তু ওদের মধ্যে এবার পুনর্মিলন মানে রিকম্বিনেশন আবার হতে পারে। কিন্তু কি বললাম? যেমন ইলেকট্রন যেমন বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে হোলস সৃষ্টি করাচ্ছে, আবার ইলেকট্রন কিন্তু আবার কোনো ইলেকট্রন আবার কিন্তু সেই হোলসকে আবার ভরাট করছে, মানে ইলেকট্রন বেরিয়ে হোলস সৃষ্টি হচ্ছে, আবার ওই ইলেকট্রন কি আবার কি হোলসের সঙ্গে যুক্ত হয়ে ওখানে আবার ইলেকট্রন এবং হোলের পুনর্মিলন করাচ্ছে, যাকে বলা হয় রিকম্বিনেশন আবার কিন্তু হচ্ছে। এবং সেটা কিন্তু দুটোই একসঙ্গে ঘটতে পারে। যদি বলা হয়, দেখো, যদি বলা হয় যে এখানে কোনো বন্ডিং ভেঙেছে, তাহলে এখানে যদি বন্ডিং ভেঙে যায়, তাহলে আবার কি? তাহলে আবার এখানে ইলেকট্রন বাইরে বেরিয়ে এসছে, তাহলে এখানে আবার একটা হোল সৃষ্টি হয়েছে, তাই তো? আবার হোলস সৃষ্টি হয়েছে। এবার এই ইলেকট্রন যদি এখানে চলে যায়, তাহলে কী হবে? এই ইলেকট্রন এখানে চলে গেলে তাহলে এবার যে ওর যে ঘাটতি ছিল, সে ঘাটতি হয়ে গেল পূরণ। তার মানে এই ইলেকট্রন এবং কি হোলের কি ঘটলো? আবার পুনর্মিলন ঘটলো, তাই তো? এখানে আমরা কিন্তু কি বলি? এখানে আমরা বলি যে ইলেকট্রন এবং হোলস এরা দুজনেই কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, তাই তো? যে অ্যাকচুয়ালি এখানে হোলস আছে, তাহলে হোলস থাকা মানে কি? হোলস থাকা মানে ওখানে ফাঁকা জায়গা আছে, তাহলে ওই ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা আছে, এখানে আছে ইলেকট্রন, এই ফাঁকা জায়গা মানে কি? ঘাটতি। তাহলে এই ফাঁকা জায়গা একে বলছে তুমি এসে আমাকে ভরাট করো, তাহলে এ তো ফ্রি, তাহলে কি হলো? ও ফ্রি কি জন্য কি ও সহজে গিয়েই এখানে ভরাট করলো, তার আবার তার ইলেকট্রন হোলের মধ্যে কী হলো? রিকম্বিনেশন ঘটলো। আবার কোনো স্থানে হোলস সৃষ্টি করা মানে কি? ওই ইলেকট্রনগুলো কী করবে? যারা ফ্রি ইলেকট্রন ওরা কি ওখানে ছুটে আসবে, তাহলে হোলস সৃষ্টি হওয়া মানেই কী করা? ওই ইলেকট্রনকে লোভ দেখানো যে তুমি আমার কাছে আসো। যখনই ইলেকট্রন কী করছে? ওই হোলসকে ভরাট করার জন্য যখনই ওর কাছে আসছে, তার মানে কি ইলেকট্রন ফ্লো করছে, তার মানে কি কারেন্ট ফ্লো জেনারেট করছে। আমরা কি জানি যে ইলেকট্রন ফ্লো যেদিকে হয় ঠিক তার অপোজিট দিকে আমাদের কনভেনশনাল কারেন্ট কাজ করে, তাই তো? তাহলে এক্ষেত্রে কিন্তু হোলসও একটা ভূমিকা গ্রহণ করে যে কারেন্ট ফ্লো দিকে। কেন বললাম? যে যেখানে হোল সৃষ্টি হবে, তার মানে কি ফ্রি ইলেকট্রনগুলোকে ওই হোলস লোভ দেখাচ্ছে যে তুমি আমার দিকে আসো, তাহলে ওই ফ্রি ইলেকট্রনগুলো ওই হোলসকে কি মানে ফাঁকা জায়গাকে বা ওই গর্তকে পূরণ করার জন্য ওই ইলেকট্রন ছুটে আসবে। তার ইলেকট্রন ছুটে আসা মানে কি? ওই ইলেকট্রন ফ্লো করা, তাহলে হোলস ওকে লোভ দেখাচ্ছে তুমি আসো, তাহলে ইলেকট্রন কি ফ্লো করছে হোলসের দিকে, মানে হোলস হচ্ছে ভরাট, মানে কি ওই ইলেকট্রন ফ্লো করা মানে কারেন্ট ফ্লো হওয়া। মানে অ্যাকচুয়ালি হোলস না থাকলে কী হবে? ইলেকট্রন কি ওর দিকে মুভ করবে না, তাহলে কারেন্ট ফ্লো হবে না। এই তো ব্যাপার। কেন? ইলেকট্রন ফ্লো যেদিকে হচ্ছে কারেন্ট ফ্লো ঠিক তার মানে কনভেনশনাল কারেন্ট ঠিক তার অপোজিট দিকে জেনারেট করছে। বোঝা গেল? তাহলে এখানে যে ইলেকট্রন এবং হোলস এখানে দুজনেই কিন্তু আদান বাহক হিসাবে আচরণ করে। যেমন ইলেকট্রন ভেঙে যায়, মানে বন্ডিং ভেঙে যেমন ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, যেমন হোল সৃষ্টি হয়, আবার ওই ইলেকট্রন কিন্তু আবার হোলসের সঙ্গে যুক্ত হয়ে আবার পুনর্মিলন ঘটে। তাহলে যেমন ইলেকট্রন চলে গিয়ে যেমন হোল সৃষ্টি হয়, আবার ইলেকট্রন যুক্ত হয়ে কিন্তু আবার হোল ভরাটও হয়। এখানে দুটোই ঘটনা ঘটছে, কিন্তু একসঙ্গে ঘটছে। কিন্তু যদি বলে হায়ার টেম্পারেচার, তাহলে এই হায়ার টেম্পারেচারে শুধু বন্ডিংটাই বেশি ভাঙে, হোলস এবং ইলেকট্রনের পুনর্মিলন ঘটে না। তো এটা মনে রাখতে হবে যে রুম টেম্পারেচারে দুটোই একসঙ্গে ঘটছে, ইলেকট্রন হোলস ওদের পুনর্মিলন ঘটছে, আবার ইলেকট্রন বন্ডিং ভেঙে বাইরে বেরোচ্ছে। কিন্তু হায়ার টেম্পারেচারে প্রত্যেকটা ইলেকট্রনের কাছে কি থার্মাল এনার্জি আছে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন কি বেশি করে বন্ডিং ভাঙছে। তার মানে হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে দুটাই ঘটনা ঘটছে, কিন্তু
বন্ডিংটা বেশি ভাঙছে, ফলে ইলেকট্রন হোলের পুনর্মিলনটা কম ঘটছে, ফলে ইলেকট্রন বেশি ফ্রি হচ্ছে। তাহলে তোমরা কিন্তু দেখবে, তোমরা পড়েছিলে যে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে, মানে পরিবাহিতা বাড়ে বা রোধ কমে যায়। তোমরা কিন্তু ক্লাস 11-12 তোমরা পড়েছিলে যে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধটা কমে যায়। কেন? তোমরা বুঝতে পারছো, যত তাপমাত্রা বাড়াবো তত ওদের মধ্যে বন্ডিং ভাঙবে, যত বন্ডিং ভাঙবে তত ইলেকট্রন ভিবি থেকে যাবে সিবিতে, মানে তত ইলেকট্রন ফ্রি হবে, যত ইলেকট্রন ফ্রি হবে তত চার্জ কেরিয়ার বাড়বে, তাই তত বেশি আধান ফ্লো করবে, মানে তত বেশি আমরা কারেন্ট পাবো। এবং আবার বলছি যে ভিবিতে কিন্তু হোল সৃষ্টি হবে। হোলস একমাত্র সৃষ্টি হয় কোথায়? ভিবিতে। কেন? আগে সমস্ত ইলেকট্রন ছিল কোথায়? ভিবিতে, মানে ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যাওয়া মানে তাহলে ফাঁকা স্থান সৃষ্টি হওয়া কোথায়? ভিবিতে, মানে ভ্যালেন্স ব্যান্ড সেলে। তাহলে এখান থেকে তাহলে আশা করি বুঝতে পারলে যে বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে ওখানে কেউ নাই, একমাত্র শুধু সিলিকনই আছে বা শুধু আছে জার্মেনিয়াম। তাহলে ওদের মধ্যে কী হবে? সমজীবী বন্ধন আবদ্ধ হবে। এবং 0 কেলভিন তাপমাত্রায় ওদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, ফলে 0 কেলভিন তাপমাত্রায় প্রত্যেকটা সিলিকন ক্রিস্টালটাই কী হবে? নিস্তড়িত। এবং ওরা সেক্ষেত্রে অন্তরকের মতো আচরণ করবে। কিন্তু আমাদের রুম টেম্পারেচারে বন্ডিং ভাঙবে, ফলে কিছু ইলেকট্রন ফ্রি হবে, ফলে ওই সব ইলেকট্রন কিন্তু চার্জ কেরিয়ার হিসেবে আচরণ করবে, ফলে কারেন্ট ফ্লো করাবে। এবং আমি কিন্তু একদম সম্পূর্ণ ক্রিস্টাল দিয়ে বুঝালাম। তোমাদের বললাম যে যেমন বন্ডিং ভেঙে যেমন হোল সৃষ্টি করে, তেমন ওই ইলেকট্রন আমরা কিন্তু হোলস আবার ভরাট করে। তাহলে হোলস থাকা মানে কি? ইলেকট্রন ওর দিকে মুভ করা, তাহলে ইলেকট্রন ফ্লো করা। তাহলে হোলস কি এক্ষেত্রে কিন্তু আদান বাহক হিসাবে কাজ করাচ্ছে। বোঝা গেল? এই তাহলে আমরা জানলাম যে বিশুদ্ধ অর্ধপরিবাহী সম্বন্ধে। এখান থেকে ভালো করে পড়বে এবং নোট করবে এবং ছবি এঁকে পড়বে। তোমাদের এখান থেকে কিন্তু শর্ট কোশ্চিন আসে যে 0 কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে, কেন? কোনো ফ্রি ইলেকট্রন নাই, কোনো বন্ড ভাঙেনি। ক্লিয়ার? যেমন ইলেকট্রন যেমন বন্ড ভেঙে যেমন ফাঁকা স্থান সৃষ্টি করে, ঠিক তেমন ইলেকট্রন কিন্তু আবার ফাঁকা জায়গা পূরণ করে। তাহলে এক্ষেত্রে কিন্তু ওই ইলেকট্রন এবং ফাঁকা জায়গা মানে ইলেকট্রন এবং হোলস দুজনেই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। তাহলে আশা করি বুঝতে পারলে এই সম্পূর্ণ বিশুদ্ধ অর্ধপরিবাহী সম্বন্ধে। এবং আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রনস ততগুলো হোলস, কিন্তু এই ঘটনায় কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঘটবে না। তখন তোমরা দেখবে আলাদা ব্যাপার। কিন্তু বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রনস ততগুলো হোলস। তাহলে আশা করি বুঝতে পারলে। নোট করবে, ভালো করে মন দিয়ে পড়বে, বইটা ভালো করে খুঁটে পড়বে, লাইন বাই লাইন পড়বে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।